কুকথা কাণ্ডের পর 7 দিন পর আজকে অনুব্রত মণ্ডল হাজিরা দিলেন এসডিপিও অফিসে। 2 ঘন্টা সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হলো। জিজ্ঞাসাবাদ করার পর 2 ঘন্টা পরে ফুরফুরে মেজাজে অনুব্রত মণ্ডল এসডিপিও অফিস থেকে বেরোলেন। 7 দিন লেগে গেল অনুব্রত মণ্ডলকে এসডিপিও অফিসে আসতে, এবং এসডিপিও অফিসে তিনি পেছনের দরজা দিয়ে, বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল, তিনি পেছনের দরজা দিয়ে ঢোকেন এবং সেখানে 2 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। এই 2 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর অনুব্রত মণ্ডল যখন বাইরে বেরোন তখন তিনি ফুরফুরে মেজাজে, মানে এমন মেজাজে তিনি বেরোচ্ছেন মনে হচ্ছে যেন তিনি কোনো পার্কে ঘুরতে গেছিলেন। কারণ পুলিশ প্রশাসনের কাছে যখন কেউ জেরা করে বেরোয় তার বডি ল্যাঙ্গুয়েজ এবং মুখের চেহারা দেখে যথেষ্ট অস্বস্তিকর পরিবেশ তার মুখে একটা দেখা যায়, কিন্তু সেরকম কিছু অনুব্রত মণ্ডলের মুখে দেখা গেল না। এক তো তিনি কুকথা কাণ্ডে 7 দিন ধরে পুলিশকে ঘোরালেন এবং 7 দিন পরে অবশেষে তিনি আজকে এলেন, তাও পেছনের দরজা দিয়ে ঢুকলেন এবং 2 ঘন্টা জিজ্ঞাসাবাদ করার পর তিনি স্বভাবত একটা ফুরফুরা মেজাজে তিনি সেখান থেকে বেরিয়ে গেলেন। কিন্তু পুলিশ প্রশাসন অনুব্রত মণ্ডলের ফোন বাজেয়াপ্ত করলো না। অনুব্রত মণ্ডলের ফোনকে কিন্তু অনুব্রত মণ্ডলের যে ফোন থেকে অনুব্রত মণ্ডল এই কুকথা বলেছিল সেই ফোন কিন্তু অনুব্রত মণ্ডলের বাজেয়াপ্ত করা হলো না। অপরদিকে আইসির 2খানা মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। তাহলে দেখুন, যে গালাগালি দিল তার ফোনকে টাচ করলো না পুলিশ, কিন্তু যে গালাগালি খেলো তার 2টো ফোনকে টাচ করে তার 2টো ফোনকে বাজেয়াপ্ত করা হলো। এখান থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে পুলিশ কি ইঙ্গিত দিতে চাইছে, পুলিশ কি বলতে চাইছে, তার ভাবভঙ্গিমা কি এখানে বলতে চাইছে। 7 দিন যদি অনুব্রত মণ্ডল না হয় এখানে কোনো সাধারণ মানুষ হতো, 7 দিন পুলিশকে এই কুকথা বলার পর সে কি 7 দিন বাড়িতে থাকতে পারতো? আর 7 দিন কি পুলিশ তাকে টাচ করতো না? বা 7 দিন তাকে পুলিশ তুলে নিয়ে এসে থানায় তাকে গণধোলাই দিত না? কোর্টে তো পরে তুলতো। আগে 7 দিতে যেভাবে মা বাবা টেনে, তার ওয়াইফকে টেনে যেভাবে তিনি কুকথা বলেছেন, সেই কুকথা বলার পর তাকে কি পুলিশ ছেড়ে দিত? পুলিশ তো তাকে শুধুমাত্র 2বার নোটিশ পাঠালো। নোটিশ পাঠানোর পর তিনি জানিয়ে দিলেন আমি অসুস্থ, এবং অসুস্থর পরে ঠিক 5 দিন 6 দিন যখন হয়ে গেল, 7 দিনের মাথায় তিনি এলেন ফর্মালিটিস পুরো করতে। সেখানে পেছনের দরজা দিয়ে ঢুকলেন। পুলিশও তাকে স্যার 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 করে তাকে সম্বোধন করলেন এবং সেখানে গিয়ে তিনি তার মতো করে তিনি যেভাবে তিনি বললেন পুলিশকে তাই শুনতে হলো। কারণ বারবার ডাকার পরে যদি না গেলে, যখন পাবলিক যখন থানায় ফোন করছে যে এখনো পর্যন্ত অনুব্রত মণ্ডল কেন এলো না, তখন স্বভাবতই একটা থানাকে নিয়ে প্রশ্ন উঠছে, প্রশাসনের উপরে প্রশ্ন উঠছে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে অনুব্রত মণ্ডলকে কিন্তু আজকে যেতে হলো এসডিপিও অফিসে। এবং গেলেন তিনি কিভাবে? তিনি নিজের আন্দাজে গেলেন। তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছে না যে তিনি থানায় যাচ্ছেন, মনে হচ্ছে মামার বাড়ি ঘুরতে যাচ্ছেন। তিনি যে কুকথাগুলো বলেছিল সেগুলো তো আমরা বারংবার শুনিয়েছি, আমি শোনাবো। আর অনুব্রত মণ্ডল যখন ঢুকছেন বা যখন বেরোচ্ছেন তার বডি ল্যাঙ্গুয়েজ দেখুন। একটা পুলিশকে এইভাবে গালিগালাজ করার পর 7 দিন পরে যখন তিনি সেখানে যাচ্ছেন, সেখানে যাওয়ার পর তার বডি ল্যাঙ্গুয়েজ এবং তার ফুরফুরে মেজাজ পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে পুলিশ চাপে রয়েছে, অনুব্রত মণ্ডল চাপে নয়। কি বলেছিলেন শুনুন। এখন কি কথা বলবেন একটু? মহিলা কমিশন কেন? কারণ এই আইসির ওয়াইফকে এবং মাকে নিয়ে কথা বলা হয়েছে। তারপরেও কিন্তু পুলিশ প্রশাসন যখন এইভাবে মহিলা কমিশন এই নিয়ে চিন্তিত, উদ্বিগ্ন যে কেন পুলিশ প্রশাসন এই কথাগুলো বলার পর অনুব্রত মণ্ডলের উপরে অ্যাকশন নিতে পারলো না। অনুব্রত মণ্ডল কি কি বলেছিল আপনাদের শোনাবো এবং তার বডি ল্যাঙ্গুয়েজও আপনাকে দেখাচ্ছি, শুনুন। আমি 2 দিন দেখি, তারপর আজকে জেরা হয়েছে, আজকে চাল চলন দেখি তারপর। হ্যালো, হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন নিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে বার করে নিয়ে আসবো। বল 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 বল। হ্যালো, বল। আপনি কি বলছেন?
আমি অনুব্রত মন্ডল বলছি, তোর বউ দারুণ দেখতে, আমার কাছে নিয়ে এসছে এটা। বল 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 বল, তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। না না পরশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। না, কি হয়েছে মানে ঘটনাটা কি? জানিস না সিঙ্গিতে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এই পরশু তো, কাল পরশু ডেপুটেশনের ডেট কর, বার করে 13,000 বোলপুরের লোক হয়েছে না? 13,000? 12,000 লোক হয়েছিল বোলপুরে। প্রচুর লোক। কথা বলেছি তোর মাকে ইচ্ছা হচ্ছে রে বউকে। আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? তোর ডেপুটেশন, পরশু ডেপুটেশন ডেট কর, ওকে অফিস থেকে ওই ঘর থেকে বার করার দায়িত্ব আমার। রাস্তা করে ধরতো, ধর এটা ফোনে ধর। ফোন করছিস? না না, আমাকে ফোন এসছে, ওরা বলে রেড করতে গেছে তো। রেড করতে গেছে রে তোর বউ, হয়ে গেছিল। রাস্তা করে ধর, রাস্তা কর। হ্যাঁ হ্যালো, রাজীব কুমার, আমি অনুব্রত মন্ডল বলছি। সরাবে না নাকি? হ্যাঁ, পশু ডেপুটেশন দিয়েছি, মারবে কি মারবো দেখুন আমি। আমার 10,000 লোক হয়েছে বোলপুরে, 10,000 12,000 লোক হয়েছে। এক কাজলের গু খায়, তাই রে? আমাদের, ভুল বললাম? আমরা কারোর লোক নই, আপনি ভুল ভাবছেন। তোর পরশু ডেপুটেশনের রেট কর, আমি যাবো থানাতে, ওর চুলের মুঠি ধরে করে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে। বার কর, যা তোর গোষ্ঠী। আপনি এভাবে কেন বলছেন? হ্যাঁ, আলোচনা করবো। আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক গৌতম দত্তবাবু। আমরা গৌতম দত্তবাবুর কাছে যাব এবং সরাসরি গৌতম বাবুর কাছে বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। গৌতম বাবু আমাদের সাথে রয়েছেন। নমস্কার গৌতম বাবু। গৌতম বাবু, আমরা দেখলাম 7 দিন পরে আজকে অনুব্রত মণ্ডল থানায় গেলেন, এসডিপিও অফিসে, এবং তিনি তার আন্দাজে গেলেন। বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল যে নামে খ্যাত সেই স্টাইলে তিনি সেখানে গেলেন, এবং সেখানে যাওয়ার পর 2 ঘন্টা জিজ্ঞাসাবাদ করার পর যখন তিনি বেরোলেন, তিনি কিন্তু একটা ফুরফুরে মেজাজ নিয়ে বেরোলেন, এবং তারপর তিনি দলীয় পার্টি অফিসে গেলেন। এই যে 7 দিন হয়ে গেল, 7 দিন পরে যে তিনি পুলিশের সাথে দেখা করতে যাচ্ছেন, সেই যে একটা পুলিশকে একটা কুকথা বলা এবং তার স্ত্রী এবং মাকে টেনে কুকথা বলা, সেটা নিয়ে কিন্তু তার কোনো আমরা দেখলাম না যে কোনো টেনশনের ছবি আমরা দেখতে পেলাম না অনুব্রত মণ্ডলের মুখে, বরং আরো ফুরফুরে মেজাজ নিয়ে তিনি সেখানে বেরোলেন। কি বলবেন গৌতম বাবু? হ্যাঁ, আসলে আমি গতদিনও আপনাদের চ্যানেলে বসে বলেছিলাম যে টিএমসিবির সভাপতি অ্যারেস্ট হয়ে গেলেন, অথচ তিনি হলেন না, মানে সাসপেন্ড হয়ে গেলেন, অথচ তিনি হলেন না। তখনই বোঝা গেছে যে দল তাকে শোকজ করেছে এবং শোকজের জবাব তিনি দিয়েছেন। জাস্ট এইটুকুনি। যদি তার বিরুদ্ধে দল বিরক্ত থাকতো, যদি তার বিরুদ্ধে দল অত্যন্ত কি বলবো কঠোর মনোভাব ক্ষুব্ধ থাকতো, তাহলে পরে তার বিরুদ্ধে কঠোর মনোভাব নিত। কারণ দলের তৃতীয় শ্রেণীর অর্থাৎ টিএমসিবির সভাপতিকে যদি একই রকম ভাবে পুলিশকে ধমকানি চমকানির কারণে সাসপেন্ড করা হয়, সেখানে দাঁড়িয়ে পুলিশের বিরুদ্ধে এবং পুলিশের পরিবার সম্পর্কে যে ভাষায়, নগ্ন ভাষায় কথা বলেছেন, তারপরে দল যখন তাকে শোকজ করে ছেড়ে দিয়েছে, তার মানে বুঝে নিতে হবে যে অনুব্রত মণ্ডলের দলের গুরুত্ব এতটুকু কমেনি। ফলে এটা হয়তো পুলিশও অনেকটা বুঝে গেছেন। পুলিশ আজকে ডেকেছে এবং পুলিশের সঙ্গে কি আলোচনা হয়েছে সেটা আমরা বলতে পারবো না, এখনো পুলিশ তো সর্বসম্মুখে সেটা বলেনি, ফলে আমরা বলতে পারবো না। কিন্তু আমরা এটা বলতে পারি যে মানুষ
হাজারো বিপদের মধ্যে কিন্তু মানুষ কিন্তু পুলিশের কাছেই যায়, পুলিশের কাছে গিয়েই কিন্তু তাদের যন্ত্রণার কথা বলে বা সুরাহা চায় বা সেফটি চায়। আজকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ যদি সদর্থক ভূমিকা নিতে না পারে, তাহলে সাধারণ মানুষের কাছে কিন্তু প্রশ্নের সম্মুখীন হতেই হবে এবং সাধারণ মানুষের কিন্তু আস্থা হারাবে পুলিশ প্রশাসনের প্রতি যদি সমাজের সাধারণ মানুষ আস্থা হারিয়ে দেয় বা আস্থা হারিয়ে ফেলে বা তাদের যদি গ্রহণযোগ্যতা কমে যায়, তার সম্পূর্ণ এফেক্ট কিন্তু সমাজের উপরে পড়ে। কারণ পুলিশের গ্রহণযোগ্যতা যখনই কমবে, সমাজে ক্রাইম তত বেশি বেড়ে যাবে এবং আজকে এ বলেছে, কালকে আরেকজন বলবে, পরশুদিন আরেকজন বলবে। সুতরাং মানুষের মধ্যে কিন্তু এইরকম ভাবে পুলিশের বিরুদ্ধে কথা বলবার বা পুলিশকে হেয় প্রতিপন্ন করবার প্রবণতা অনেক বেশি বেড়ে যাবে। তাতে করে কিন্তু প্রশাসনিক কাজকর্ম থেকে শুরু করে সাধারণ মানুষের নিরাপত্তাই বিঘ্নিত হবে। ফলে এরকম একটা পরিস্থিতি পুলিশকে মানুষ এখনো অবজারভেশনে রেখেছে, পুলিশকে এখনো মনে করছে যে পুলিশ সদর্থক ভূমিকা নিবে। হাজারো প্রশ্নের মুখে থাকার পরও পুলিশের প্রতি মানুষের একটা ভাবনা হচ্ছে নেবে পুলিশ। তাই সাধারণ মানুষ কিন্তু অপেক্ষা করছে যে পুলিশ কি ভূমিকা নেয়, আমরা দেখতে চাই। আমি জানি না, কিন্তু গৌতমবাবু আমি জানি না, মনে হচ্ছে না যে পুলিশকে তো নিয়ন্ত্রণ করা হচ্ছে। পুলিশ তো এখানে নিজের ইচ্ছা মতো বা নিজের স্বতন্ত্রভাবে কাজ করতে পারছে না, কারণ পুলিশকে ইনস্ট্রাকশন দেওয়া আছে, সেইভাবেই পুলিশ কাজ করছে। আজকে এখান থেকে তো পরিষ্কার, আজকে যে আইসি কে গালাগালি দেওয়া হলো, কুকথা বলা হলো, তার মোবাইল বাজেয়াপ্ত করা হলো, কিন্তু 7 দিন পরে অনুব্রত মণ্ডল আজকে যখন হাজিরা দিতে গেলেন এসডিপিও অফিসে, সেখানে তার মোবাইলকে বাজেয়াপ্ত করা হলো না। তাহলে তো পরিষ্কার যে তাকে তো রক্ষা কবচ দেওয়া রয়েছে অনুব্রত মণ্ডলকে। না, এছাড়াও দীপঙ্কর দা আপনি একটা ভালো কথা বলেছেন যে একটি মানুষের বডি ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছে সে কোথায় কোন অবস্থাতে বা কি প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে, এবং সেখান থেকে তিনি দলের কার্যালয়ে গেছেন এবং দলের যথারীতি কাজকর্ম চালাচ্ছেন। সুতরাং অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টবাবুকে তো দলের যে ভীষণ প্রয়োজন, আগামী 2000 প্ল্যাটফর্ম থেকে, পুলিশ স্টেশন থেকে যদি বেরিয়ে আসে, তখন মানুষের মধ্যে কিন্তু পুলিশের প্রতি ভরসা যেমন একাধারে লুপ্ত হয়, পাশাপাশি মানুষ কিন্তু আতঙ্কেও থাকে, ভয়েও থাকে যে আগামী দিনে এদের বিরুদ্ধে সত্যি কিছু বলবার নেই, আগামী দিনে কিছু বলবে আমাদের কোনোভাবেই কোনো রক্ষে থাকবে না। এবং এই মানুষগুলো সমাজটাকে এমন ভাবে ডমিনেট করবার কথা ভাবে, এই মানুষগুলো সমাজটাকে এমন ভাবে কলুষিত করবার কথা ভাবে যে এই মানুষগুলোর বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত আন্দোলন প্রয়োজন। এবং আমার মনে হচ্ছে আজকে যে প্রত্যেক ঘরের মা বোনেদের বেরোনো উচিত এই কথার প্রতিবাদ করে। ওই কথাটা শুধুমাত্র একজন পুলিশ অফিসারকে বলেনি, ওই কথাটা শুধুমাত্র একজন পুলিশ অফিসারের মাকে বলেনি। এটা যদি আমরা মনে করি যে আমার মাকে বলেছে, আমি যদি মনে করি যে গোটা পরিবারের একজন বোনকে বলেছে, তাহলে পরে কিন্তু সমাজের মানুষের কাছে একটা প্রতিবাদী চেহারা তৈরি হবে। কারণ পুলিশ অফিসারের ওয়াইফ সে কিন্তু আমার দিদি, আমার বোন আমি মনে করি, এবং পুলিশ অফিসারের যিনি মা তিনি আমারও মাতৃ সমান। সুতরাং তাদের বিরুদ্ধে যে কথাগুলো বলেছে, এবং আমার মনে হয় গোটা সমাজ ব্যবস্থা বাংলার মানুষের এই মায়ের প্রতি যে অন্যায় কথা বলেছে, একজন বোনের প্রতি যে খারাপ ব্যবহার করেছে বা কুটোক্তি করেছে, এই কুটোক্তির কারণে আমার মনে হয় রাস্তায় নামা উচিত সমস্ত সহনাগরিকদের, আমি এটা মনে করি। গৌতম বাবু, রাস্তায় তো নেমেছিল সাধারণ মানুষ, অভয়াকাণ্ডে আমরা দেখেছি যে আজকে রাস্তার মা বোনেরা রাস্তায় নেমেছে। তারা রাস্তায় নেমে কি হয়েছে? রাস্তায় নেমে কি কোনো সুরাহা পাওয়া গেছে? কিচ্ছু সুরাহা পাওয়া যায়নি। যারা তাদের নিয়ন্ত্রণ করছে তারা ঠিক তাদের জায়গায় অনড় রয়েছে। এত বড় একটা ক্রাইম হয়ে গেল, সেখানে দাঁড়িয়ে থেকে এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হলো না, এখনো পর্যন্ত দোষীকে শাস্তি দেওয়া হলো না, এখনো দোষী শাস্তি পেল না। সেই জায়গায় দাঁড়িয়ে এই ঘটনা তো সেই তুলনায় নগণ্য। এখানে এখন মহিলা কমিশন যখন সেখানে নিন্দে করছে, সেই বিষয় নিয়ে উদ্বিগ্ন মহিলা কমিশন যে একজন আইসির মা এবং তার ওয়াইফকে নিয়ে যে ভাষায়, নোংরা ভাষায় কথা বলা হলো, তারপরেও এই রাজ্যের নেতা বলে এই রাজ্যের পুলিশ এবং দল তাকে একেবারে একটা নিষ্ক্রিয়তার ভূমিকায় রেখে দিয়েছে। আজকে যে যেন একটা বাড়িতে, মামার বাড়িতে ঘুরতে যাচ্ছে এমন বডি ল্যাঙ্গুয়েজে গেলেন, এবং বেরোলেন যখন ফুরফুরে মেজাজে বেরোলেন, পুলিশ তার মোবাইলটুকু বাজেয়াপ্ত করতে পারলো না। তিনি গালাগালি দিয়েছেন কিনা তার প্রুফ তো তার মোবাইল থেকে পাওয়া যেত, তার মোবাইলটা বাজেয়াপ্ত করতো তো। পুলিশের সেই ক্ষমতা নেই তার মোবাইলটা বাজেয়াপ্ত করার। এবং আজকে দেখুন যদি এই পরিস্থিতি হয়, একজন নেতা যদি একজন ক্রাইম করে, যদি কারোর বিরুদ্ধেও ক্রাইম করে, এবং সেই ক্রাইম, সেই ভিক্টেড আর্মি যে মানুষ যদি পুলিশের কাছে গিয়ে নালিশ করে, পুলিশ কি তার কথা শুনবে? তার উপরে কোনো অ্যাকশন হবে? এরকম ধরনের নেতারা তো যা ইচ্ছে তাই করে বেড়াবে। কারোর বাড়িতে ঢুকে, কারোর বাড়ি থেকে কাউকে তুলে নিয়ে এলেও
পুলিশ প্রশাসন কিছু করার ক্ষমতা নেই, যা পরিস্থিতি এই মুহূর্তে দেখতে পাচ্ছি গৌতম বাবু। আপনি লক্ষ্য করে হয়তো দেখেছেন যে গোটা তৃণমূল কংগ্রেসের মধ্যে আড়াআড়ি ভাবে ভাগ হয়ে গেছে। কিছু তৃণমূলের কর্মীরাও কিন্তু নেতৃস্থানীয়রাও কিন্তু এর বিরোধিতা করেছে। যেমন আমি আপনাকে বলি, আজকে বিধানসভার স্পিকার অর্থাৎ মাননীয় বিমান বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সৌগত রায় কিংবা হুমায়ুন কবিরের মতো মানুষও কিন্তু এই কথাটা তীব্র প্রতিবাদ করেছে। তারপরেও যদি দল তার বিরুদ্ধে স্টেপ না নেয়, তারপরেও যদি পুলিশ তার বিরুদ্ধে স্টেপ নিতে দ্বিধাগ্রস্ত থাকে, তাহলে বাংলার মানুষ আতঙ্কিত হবে, বাংলার মানুষের কাছে পুলিশের গ্রহণযোগ্যতা কমে যাবে। এটা পুলিশকে ভাবতে হবে। আসলে এইখানেই যদি আমরা পুলিশকে পাঠিয়ে দেই, তাহলে সাধারণ মানুষ নিরাপদ বা সহনাগরিকরা নিরাপদে কিভাবে চলাফেরা করবে? সুতরাং প্রতিবাদটাকে সামনে রাখতেই হবে। আজকে করবে না কালকে, কালকে করবে না পরশু। গতকালকে ওই পুলিশ অফিসারের মা ওয়াইফকে বলেছে, আগামীকালকে আমার পরিবারের কাউকে বলবে, পরশুদিন আরেকজনের পরিবারকে আবার বলবে। সুতরাং এটা সমাজের মধ্যে একটা সামাজিক ব্যাধিতে পরিণত হবে, তৃণমূল কংগ্রেস পরিচালিত ব্যাধি, এবং সেই ব্যাধির বিরুদ্ধে আগামী দিনে সর্বস্তরের মানুষকেই এগিয়ে আসবে। নট অনলি তৃণমূল কংগ্রেস, আমি বলবো যে কোনো রাজনৈতিক দল যদি এই ধরনের কথা কটূক্তি করে, তাহলে তার বিরুদ্ধে সমাজের সহনাগরিকদের পথে নামতে হবে। আজকে বুদ্ধিজীবীরা কোথায় আমি জানি না, বুদ্ধিজীবীদের আমি প্রতিবাদ করবে কিনা আমি জানিও না, কিন্তু আজকে বুদ্ধিজীবীরা কোথায়? যারা একদিনে একসময় কলকাতার রাজপথ দাপিয়ে বেরিয়েছে, একসময় কলকাতার রাজপথে নানান কথা বলে বেরিয়েছে, তাদের তো আজকে দেখা পাচ্ছি না। সেখানেও তো অনেক মায়েরা আছে, অনেক বোনেরা আছে, অনেক দিদিরা আছে, তারা নামুন। আজকের অসম্মানটাকে তারাও তাদের মতো করে ভাবুন, না ভাবলে হবে কি করে? আজকে আপনি বলছেন অভয়ের সময় কিন্তু কলকাতা স্তব্ধ হয়ে গেছে, এবং কলকাতার মানুষ কিন্তু একটি আন্দোলন দেখেছে, যে আন্দোলন দেখে কিন্তু গোটা পৃথিবীতে বাংলার তথা ভারতবর্ষের মানুষ যেখানে ছিল তারা সমস্বরে চিৎকার করেছে। এটাও কিন্তু আন্দোলনের ক্ষেত্রে একটি পথ দেখায়। আমি তাই বলবো, সহনাগরিকরা শেষ কথা বলে। আজকে 34 বছর পশ্চিমবঙ্গে বামেরা ক্ষমতায় থাকার পরেও কিন্তু প্রতিবাদ আন্দোলন রাস্তায় নেমেই কিন্তু নতুন একটা দলের জন্ম হয়েছিল, নতুন একটা দল ক্ষমতায় এসেছিল। আবার তেমনি ভাবে এই সমাজের সহনাগরিকদেরই প্রতিবাদ করতে হবে, এবং একই সঙ্গে পুলিশের আচরণের বিরুদ্ধেও প্রতিবাদ করতে হবে, এবং রাজনৈতিক দলের যে নেতা কর্মী তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে সহনাগরিকদের পথে নামতে হবে। পথ ছাড়া কিন্তু নতুন পথ দেখাবে না, পথ ছাড়া কিন্তু নতুন সকালের কোনো জন্ম দেবে বলে আমি অন্তত মনে করি না। আজকের দিনে কিন্তু আমাদের ভারী ভারী কথা বলবার সময় নয়, আজকের দিনে কিন্তু অনেক ইন্টেলেকচুয়াল কথা বলবার সময় নয়। কারণ আজকে যে কথাটা টিভি বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়াতে যেভাবে বহুলভাবে প্রচারিত হয়েছে, এই দৃশ্য দেখবার পর আমরাও ঘরে মা বোন ভাই সবাইকে নিয়ে বসবাস করি, সন্তানদের নিয়ে বসবাস করি, ছেলে মেয়েদের নিয়ে বসবাস করি, তারাও যখন এটা শোনে তাদের সামনে আমরা লজ্জিত হই, আমরা কুণ্ঠিত হই। তাই প্রশাসনকে এবং শাসক দলকে মুখ্য ভূমিকা না নিলে সমাজ কলুষিত হচ্ছে। আজকের প্রজন্ম কি দেখছে, কি শিখছে, কিভাবে তারা চলছে, এই কথাগুলো শুনছে তারা টিভির পর্দায়, তাদের মানসিক অবস্থা কি তৈরি হচ্ছে, এটা কিন্তু আজকে প্রশাসনকে প্রশাসককে প্রথম ভাবতে হবে। আর প্রশাসক যদি সেটা না ভাবে, সমাজে বিদ্রোহ ঘোষণা হবেই। এবং আমি আরো বলছি, আমি আপনার চ্যানেল আমাকে বিভিন্ন সময় ডাকে বলে আমি সেই কথাগুলো বলবার সুযোগও পাই দীপঙ্কর দা, এটা আমি অস্বীকার করব না। আমি বারবার বলেছি যে বিরোধী দল, নট অনলি বিশেষ কোন রাজনৈতিক দল, সমগ্র বিরোধী রাজনৈতিক দলকে সমস্বরে পথে নামতে হবে। এটা কোনো একটি ব্যক্তিকে বলা হয়নি, এটা একটা সমগ্র নারী জাতির অসম্মান, একটা সমগ্র মায়েদের প্রতি অসম্মান, সমগ্র মহিলাদের প্রতি এক ধরনের কি বলবো লজ্জার কথা। এই কথার প্রতিবাদ আমাদের না এগিয়ে আসলে না চলবে না। এবং সবচেয়ে আশ্চর্যের কথা, যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা যখন মা বোনদের বিরুদ্ধে এরকম অশালীন ভাবে কথা বলা হলো, একটা কথা বললেন না তিনি একটা কোনো জায়গায় একটা কথা বললেন, একটা স্টেটমেন্ট দিলেন না, তিনি একটা কথা বলতে পারলেন না। যেহেতু তার দলের লোক, তার দলের হয়ে ভোট করায়, তিনি ভোট বাক্সে ভোটের সংখ্যা বাড়ান, সেই জন্য তার নিজের স্বার্থের কারণে আজকে মা বোনকে কিভাবে লাঞ্ছিত করা হলো, কিভাবে ভর্ষিত করা হলো। তিনি মা বোনের কথা বলেন, মা মাটির কথা বলেন। আজকে মা মাটির সেই মা মাটির রাজ্যে আজকে মহিলাদের কিভাবে অশালীনভাবে কথা বলা হলো, যেখানে রাজ্যের ডিজিকে চিঠি দিয়ে জাতীয় মহিলা কমিশন উদ্বেগ প্রকাশ করলেন যে এইভাবে একজন আইসির মা এবং তার ওয়াইফকে যে অশালীন ভাষা ব্যবহার করা হলো, তারপরেও তার কোন রকম ভাবে পুলিশ প্রশাসন তার উপরে অ্যাকশন নিতে পারলো না, পুলিশ নিষ্ক্রিয়।
না, এটা তো আমি তো শুরুতেই সে কথাটা বললাম যে পুলিশ নিষ্ক্রিয় থাকা মানেই হচ্ছে সাধারণ মানুষের আতঙ্ক বৃদ্ধি পাওয়া। মুখ্যমন্ত্রীও নিষ্ক্রিয়, এবং মুখ্যমন্ত্রীও নিষ্ক্রিয়, একটা কথা বললেন না, তিনি তো বলতে পারতেন যা বলেছেন যদি এই অডিও সত্যি হয় তাহলে এটা খুব তিনি ভুল করেছেন, চরম শাস্তি দেওয়া হবে তার বিরুদ্ধে, একটা কথা বললেন না। শুনুন, দেশে কালে সমস্ত শাসককে মনে রাখতে হবে যে পৃথিবীতে সবচেয়ে বেশি ম্যান্ডেট নিয়ে, পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয়তা নিয়ে হিটলার এসেছিল ক্ষমতায়, শুধুমাত্র তার এই ধরনের দৃষ্টিভঙ্গির কারণে তাকে একদিন নিজেকে আত্মহত্যা করতে হয়েছিল। সুতরাং ক্ষমতা সারা জীবন থাকবে না, কিন্তু মানুষ তার জীবিত অবস্থায় তার কাজের মধ্য দিয়ে সে জীবন্ত কিংবদন্তি হয়। সুতরাং আজকে ক্ষমতায় এসছি, এবং ক্ষমতা থাকাটা শেষ কথা নয়, একটি রাজনৈতিক দলের ক্ষমতা আসতে গেলে পরে যে আদর্শ থাকে, সে আদর্শকে আঁকড়ে ধরে একটা দল দীর্ঘদিন ক্ষমতায় থাকবার কথা ভাবে, নাহলে মুছে যেতে হবে, ভুলে যাবে মানুষ। এইভাবে ক্ষমতায় টিকে থাকা যায় না, কারণ যেভাবে কথা বলেছে মানুষ আজকে ভাবতে শুরু করছে, মানুষের মধ্যে হাজার প্রশ্ন চিহ্ন এঁকে দিয়েছে যে পুলিশ প্রশাসনকে যদি এই ভাষায় দলের নেতারা কথা বলে তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? পুলিশ অফিসারদের প্রতি যদি এই ভাষা প্রয়োগ করে থাকে এবং তারপরে তারা যদি পার্টি অফিসে গিয়ে তারা যদি দলের কাজ পরিচালনা করবার কথা ভাবে এই সমস্ত মহামানবরা, তাহলে সাধারণ মানুষদের তো যাওয়ার জায়গাই নেই। তারা কোথায় যাবে? তারা ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে আছে। কারণ এই বাংলায় তো দেখিয়েছে মধ্যরাত্রে পিঠে খাওয়ার জন্য ডাকা হয়, আর এই বাংলায় তো দেখেছে জিয়ান সিংদের মতন নেতাদের, এই বাংলায় তো দেখেছে শিলিগুড়ির মাটিতে মহিলাদের নির্যাতন হতে কতজন তার দ্বারা বিচার পেয়েছে, কতজন মানুষ তার বিচার পেয়েছে। কোনো বিচারের আশা এখন আর করছে না। শুধু ভোটের বৈতরণী পার করবার জন্য শাসক দল যদি এই জায়গায় গিয়ে নামে তাহলে পরে মানুষ কিন্তু বিক্ষুব্ধ হবেই। মানুষকে যদি ভোট করতে দেয় তাহলে মানুষ কিন্তু এই অবিচারের বিচার করবে, বিচার কিন্তু মানুষ চাইছে। সুতরাং আমার মতে আমি মনে করি যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই ব্যাপারে তার নিজস্ব বিবৃতি দিক, এবং মানুষ কিন্তু তার মতামত শুনতে চাইছে। পুলিশ প্রশাসনের যেমন সদর্থক ভূমিকা চাইছে, এবং তেমনি মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য, মাননীয় মুখ্যমন্ত্রীর স্টেটমেন্টও কিন্তু আজকে বাংলার মানুষ জানতে চাইছে। এটা যদি না দেয় তাহলে বাংলার মানুষ কিন্তু চরম ভাবে আশাহত হবে না, শুধু ভীত সন্ত্রস্ত হয়ে থাকবে। কারণ মানুষকে সন্ত্রস্ত করে উন্নয়নের কাজকে ত্বরান্বিত করা যায় না। মানুষ খাবারের অপেক্ষায় থাকে না, মানুষের সুখ শান্তি লাগে। এটাই বায়োলজিক্যাল বেসিস অফ লাইফ। মানুষ একদিন কাঁচা মাংস খেত, সেখান থেকে তো মানুষ আজকে সভ্য সমাজের নাগরিক। মানুষকে আজকে আমরা দেখেছি প্রায় 200 বছর ইংরেজরা রাজত্ব করেছিল, সে আমলে কি সংস্কার হয়নি? হয়েছে, কিন্তু তারপরে মানুষ তাদেরকে গ্রহণ করেনি, কারণ তাদের দমন পীড়ন নীতি, তাদের মানুষের কণ্ঠরোধ করবার নীতি, স্বাধীনতাহীনতায়। তাই রঙ্গলাল মজুমদারের সেই কথা বারবার করে ফিরে আসে যে স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় রে, কে বাঁচিতে চায়? স্বাধীনতাহীনতায় কেউ বাঁচতে চায় না। একবেলা কম খাবে কিন্তু স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারবে, একবেলা কম খাবে কিন্তু স্বাধীনভাবে বেঁচে থাকবার কথা বলবে, এবং স্বাধীন মতামত প্রকাশ করতে তারা যদি না পারে, স্বাধীনভাবে বেঁচে থাকবার অধিকার যদি তার না জোটে, তাহলে তারা প্রতিবাদ করবেই। কারণ স্বাধীনতাহীনতায় কেউ বেঁচে থাকতে চায় না। একদম গৌতম বাবু যেমনটা বললেন, যদি এখন মা বোনেরা যদি রাস্তায় নেমে না আসে, এখন যদি মা বোনেরা রাস্তায় নেমে এসে যদি এর প্রতিবাদ না করে, তাহলে কিন্তু আমার মনে হয় না যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বা পুলিশ প্রশাসন হিলে চলে বসবে। বিষয়টা এইভাবেই ধামাচাপা পড়ে যাবে। তারপর আবার শেখ শাহজাহানের মতোই আবার এইরকম ধরনের নেতারা পিঠে খাবে, এবং পুলিশ প্রশাসন সেগুলো দেখবে এবং ধামাচাপা ফেলে দেবে। একজন মা, একজন মহিলা, একজন নারী, সে কিন্তু তার যে উপরে যে অত্যাচার হয়েছে, সেই অত্যাচার কিন্তু তার আইনত কোনো প্রোটেকশন কিন্তু সে পাবে না আগামী দিনে। এর ফলে কিন্তু একের পর এক অত্যাচার বেড়ে যাবে, এবং মুখ বুঝে, যেরকম আমরা দেখেছি হিটলারের শাসন, যে কথা বললেন, মুখ বুঝে আপনাকে সবকিছু সহ্য করতে হবে। আপনি থানায় যাবেন, আপনি যদি সেই ব্যক্তি যদি কোনো প্রভাবশালী নেতা হয়, আপনি থানায় যাবেন, প্রথমে তো আপনার ডায়েরি, আপনার কেস নেওয়া হবে না। আপনি যদি ডায়েরি কেস নাও নেন, আপনি কোর্টে গেলে আপনাকে মিথ্যে সাবিত করে আপনার উপরে আরো অত্যাচার বাড়িয়ে আপনাকে বাড়ি ছাড়া করে দেবে শেষ পর্যন্ত। অর্থাৎ আপনার উপরে যা যা অত্যাচার হবে আপনাকে মুখ বুঝে সহ্য করে যেতে হবে। কাউকে বলার মতো এখানে জায়গা নেই, যে পরিস্থিতি এখন তৈরি হয়েছে। আজকে আমরা এই প্রতিবেদন যারা দেখছেন,
আমরা বিশ্লেষণ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করে দিচ্ছি যে একজন প্রভাবশালী নেতা হলে কি পরিমাণে তাকে যে রক্ষা কবচ দেওয়া হয় সেটা কিন্তু অনুব্রত মণ্ডলের এই আজকে বডি ল্যাঙ্গুয়েজ দেখে পরিষ্কার বোঝা গেল। যদি অনুব্রত মণ্ডলের ফোনটুকু হাত দেওয়ার ক্ষমতা হলো না পুলিশ প্রশাসনে, এবং যে পুলিশ প্রশাসনকে মা বোন তুলে গালাগালি দিল সেই পুলিশ প্রশাসনই রক্ষা করছে অনুব্রত মণ্ডলকে। কার কথায়? পুলিশ গালাগালি খেয়ে, পুলিশ নিজে গালাগালি খেয়ে যে ব্যক্তি গালাগালি দিল তাকে কি রক্ষা করছে? না, কারণ তাকে রক্ষা করার জন্য সেই পুলিশ মন্ত্রী এবং এইখানের যে দলের সুপ্রিমো, আমরা যাকে বলি যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি সবার মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু নিজের দলের কথা, নিজের কথা ভাবছেন। এবং এই যে আজকে একজন মা বোনকে যেভাবে লাঞ্ছিত হতে হলো তার কথা তিনি ভাবলেন না। যদি তিনি ভাবতেন তাহলে কিন্তু আজকে তিনি তার বিরুদ্ধে এসে কথা বলতেন মুখ খুলে। তিনি জানেন তিনি যদি কথা বলেন বীরভূম থেকে তার ক্ষমতা চলে যাবে, কালকে অনুব্রত মণ্ডল হয়তো পাল্টি খেয়ে অন্য দলে চলে যেতে পারে, এবং সেক্ষেত্রে অনুব্রত মণ্ডল যাওয়ার ফলে তার একটা বড় ধস নেমে যেতে পারে, বীরভূম তার হাত থেকে চলে যেতে পারে। সামনে 2026 ইলেকশন, মমতা বন্দ্যোপাধ্যায় কোনো রিস্ক নিতে চাইছেন না, তাতে মা বোন গালাগালি খেলে খাক, পিঠে খেলে খাক, পুলিশ প্রশাসনকে একেবারে নিষ্ক্রিয় থাকবে, এই নেতাদের রক্ষা কবচ দিয়ে যাবে। কি বলবেন গৌতম বাবু? এবং আরেকটা বিষয় আপনি লক্ষ্য করে দেখেছেন কিনা জানি না, এই মুহূর্তে কিন্তু বীরভূমের প্রচুর মানুষ দলে দলে বিজেপিতে যাচ্ছে, এটা অস্বীকার করবার জায়গা নেই। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে পুলিশ প্রশাসনে যারা দায়ী আছেন তারাও তো আমাদের ভাই, মানুষ কি করবে? পুলিশ প্রশাসন তার হাত পা বাঁধা, সাধারণ মানুষ তারা যদি তাদেরকে যদি প্রোটেকশন নিতে আগামী নিয়ে তাদের বিরোধী কথা চিন্তা করতে হবে, তাই তারা আজকে বিকল্প পথ বুঝে নিচ্ছে। এবং আজকে যে সমবায়ে যে ইলেকশন হলো সেখানেও আমরা দেখলাম যে বিজেপির ব্যাপক জয় হয়েছে সেখানে। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আজকে যতই পুলিশ প্রশাসনকে আটকানোর চেষ্টা করা হোক না কেন, মানুষ বুঝতে পারছে। আর যদি মানুষ না বুঝতে পারে আগামী দিনে, তাহলে মানুষের কিন্তু যে কোনো বিরোধী শক্তিকে আজকে স্ট্যাবলিশ করতে হবে, বিরোধী থাকার দরকার। না ফলে কিন্তু এই রকম ভাবে যদি একনিয়ন্ত্র সরকার থাকে, এইভাবে মানুষকে এইভাবে মুখ চিপে তাকে এইভাবে অত্যাচার সহ্য করতে হবে। একদম। আর দ্বিতীয়ত কথা হচ্ছে পুলিশ প্রশাসনে যারা আছেন তারাও তো আমাদের ভাই, তারাও তো এই সমাজের সহনাগরিক, তাদেরও তো আত্মমর্যাদা আছে। সুতরাং আজকে রাজনৈতিক তারা চাকরির খাতিরে মুখ খুলতে পারছে না, বা তারা কোনো অ্যাকশন নিতে পারছে না তারা আজকে। সুতরাং তাদেরও একটা যন্ত্রণা আছে, তাদের মধ্যে একটা যন্ত্রণা আছে, এটাকে তারাও তো মনে প্রাণে নিতে পারে না। তার মাকে, তার স্ত্রীকে যদি এইভাবে অসম্মানিত করে, তারাও তো সেইখানে বিদ্রোহ ঘোষণা না করলেও তাদের মন তো বিদ্রোহ ঘোষণা করে আছে। হয়তো সেটা তারা আইনের মাধ্যমে, আইনের বেড়া টপকিয়ে তারা বেরিয়ে আসতে পারছে না, কিন্তু আজকে পুলিশ প্রশাসনেও কিন্তু তারা এটাকে ভালোভাবে নেবে আমার মনে হয় না। কিন্তু সরকারকে প্রথম মনে রাখতে হবে, পুলিশ প্রশাসনকে অকেজো করে আমি সমাজে রাম রাজত্ব প্রতিষ্ঠা করব তা কিন্তু হবে না। কারণ আমরা জানি যে পুলিশ প্রশাসন যদি মনে করে 24 ঘন্টার মধ্যে ক্রিমিনাল মুক্ত করতে পারে সমাজ, পুলিশ প্রশাসনের সে ক্ষমতা আছে, এবং তাদেরকে ফ্রি হ্যান্ড দেবার দায়িত্বটা থাকে সরকারের। সরকার যদি পুলিশ প্রশাসনকে ফ্রি হ্যান্ড দেয়, 48 ঘন্টার মধ্যে গোটা সমাজ ক্রিমিনাল মুক্ত হয়ে যাবে। সুতরাং পুলিশ প্রশাসন সেটা পারে, এবং এরাও মানসিক প্রেসার, মানসিক চাপ এদেরকে নিতে হয়। সত্যি সত্যি কষ্ট লাগে যে এরাও বিচার অনেক সময় পায় না। সুতরাং আমি মনে করি আমরা সহনাগরিকরাও পুলিশ প্রশাসনের পাশে আছি, আপনারাও এর যথোপযুক্ত ব্যবস্থা নিন। কারণ এই ধরনের সমাজের এই সমস্ত নিম্ন রুচিকর মানুষদের সমাজে থাকবার সমাজের কোনো গ্রহণযোগ্যতা নাই। সাধারণ মানুষ এদেরকে পছন্দ করে না, সাধারণ মানুষের কাছে এদের কোনো বক্তব্য নাই। শুধু দলকে ব্যবহার করে এরা নিজেদের ক্ষমতাকে দেখায়, ক্ষমতাকে জাহির করে। আমরা মনে করি এরা অনেক ক্ষমতাশালী, বেসিক্যালি এরা কিছুই ক্ষমতা রাখে না। কারণ সবার উপরে মানুষ সত্য, তার উপরে কেউ নেই। জনগণ বিদ্রোহ ঘোষণা করলে পরে যেভাবে নিঃশব্দ বিপ্লব ঘটেছিল, যেভাবে বাস্তিলের দুর্গ একদিন দখল হয়ে গেছিল, সেভাবে একদিন দখল হয়ে যাবে। তাই সহনাগরিকরা সব পারে, সহনাগরিকরা সবকিছু বলতে পারে, সহনাগরিকরা সবকিছু করতে পারে। তাই সহনাগরিকদের উপেক্ষা করলে ভুল হবে। সহনাগরিকরা কিন্তু প্রত্যেকটা মানুষের কিন্তু সহ্যের একটা সীমা থাকে, সেই সহ্যের সীমা কিন্তু অতিক্রান্ত হয়ে গেছে অনেক আগেই। আজকে গোটা সমাজে নানান দিকে বিদ্রোহ মাথা চাড়া দিয়ে উঠেছে। অতীতের সেই কথা মনে পড়ে, আপনাদের মনে রাখতে পারেন
যখন ঔরঙ্গজেব বিদ্রোহ করেছে, যখন শাহজাহান বিদ্রোহ করেছে, যখন ঔরঙ্গজেব বিদ্রোহ করেছে, যখন সুজা বিদ্রোহ করেছে, যখন মুরাদ বিদ্রোহ করেছে, শাহজাহান তখন প্যারালাইজড হয়ে গেছিল, একের পর এক বিদ্রোহের কথা যখন তার কানে আসছিল। সুতরাং এই প্রশাসন, এই সরকার কিন্তু যদি চতুর্দিক থেকে বিদ্রোহ ঘোষণা করে ওঠে মানুষ, তাহলে এই সরকার প্যারালাইজড হয়ে যেতে বাধ্য হবে। কারণ যেভাবে নারীরা নির্যাতিত হচ্ছে, যেভাবে এই প্রজন্মের ছেলেমেয়েরা কি বলেছে ভিকটিম হচ্ছে, যেভাবে এই প্রজন্মের ছেলেদের প্রতি অবিচার করা হচ্ছে, যেভাবে সমাজের রেশন দুর্নীতি, কয়লা দুর্নীতি, বালু চুরি, একের পর এক দুর্নীতি করাল গ্রাস ছেয়ে গেছে, এমনি নবপ্রজন্মের ছেলে মেয়েদের চাকরি হারা হয়ে যাচ্ছে, মা বোনেরা ধর্ষিতা হচ্ছে। সুতরাং এই বিদ্রোহ যখন চারদিক থেকে সংগঠিত হবে, তখন কিন্তু এই সরকার অনেক আগেই প্যারালাইজড হয়ে গেছিল, এবং প্যারালাইজড হয়ে সম্পূর্ণভাবে তাদেরকে বেডের মধ্যে থাকতে হবে, এবং সেই সময়টার জন্যই অপেক্ষা করতে হবে সমাজকে। সমাজের সহনাগরিকদের পথে নামতেই হবে, যে কোনো শাসক দল, আমি শুধুমাত্র এই শাসক বলি না, যখন শাসক দল অন্যায় করবে সহনাগরিকদের রাস্তায় নামতে হবে, রাস্তায় নেমে তার প্রতিবাদ করতে হবে। আমি এটা অন্তত বিশ্বাস করি। আমরা সবাই চাই সুস্থ পরিবেশ। একদম ধন্যবাদ গৌতম বাবু, আপনার বিশ্লেষণ, আমাদের চ্যানেলে আপনার মতামত রাখার জন্য। সর্বোপরি আজকে আমরা দর্শকদের কাছে আপিল রাখবো যে আজকে যে পরিস্থিতি আমরা দেখলাম, যে 7 দিন পরে সেই বীরভূমের বাঘ আজকে এলেন, পেছন দরজা দিয়ে ঢুকলেন এবং 2 ঘন্টা জিজ্ঞাসাবাদ করার পরে এসডিপিও অফিসে, তারপর তিনি বেরিয়ে যান, এবং বেরোনোর সময় সেই ছবি আপনারা সবাই দেখেছেন যে ফুরফুরে মেজাজে তিনি বেরোচ্ছেন, এবং তার মোবাইল পর্যন্ত বাজেয়াপ্ত করতে পারলো না পুলিশ। তারপর তিনি দলীয় পার্টি অফিসে যান, যেখান থেকে তিনি রক্ষা কবচ পেয়েছেন, সেখানে তিনি তারপরে যান। যাবার পর তিনি কিন্তু তার ফুরফুরে মেজাজে তিনি কিন্তু একটা কথা বলে গেলেন যে 2 দিন দেখি চালচরণ, 2 দিন দেখি চালচরণ। এরপরেও কিন্তু তিনি একটা হুঙ্কার ছেড়ে গেলেন যে 2 দিন দেখি চালচলন। তারপর কার উদ্দেশ্যে বললেন, কাকে হুমকি দিলেন, আবার কাকে হুমকি দেবেন, আবার তিনি কি করবেন, কারণ পুলিশ প্রশাসন তার সাথে রয়েছে, দল তার সাথে রয়েছে, দলের সুপ্রিমো তার সাথে রয়েছে। অর্থাৎ তিনি জানেন যে এই রাজ্যের পুলিশ তার কিচ্ছু ক্ষতি করতে পারবে না, তিনি যাই করে যাক না কেন রক্ষা কবচ তিনি পাবে। একজন দলের নেতা বলে তাকে এইভাবে রক্ষা কবচ দেওয়া হবে? তিনি ভোট বাড়ছে, ভোটের সংখ্যা বৃদ্ধি করেন বলে তাকে এইভাবে রক্ষা কবচ দেওয়া যাবে? তার অন্যায়টা অন্যায় নয়, তার অন্যায় শাস্তি তিনি পাবেন না। আর সাধারণ মানুষ অন্যায় করলে অন্যায় শাস্তি পাবেন? এই আইনের, এই রাজ্যে আইনের এরকমভাবে দ্বিচারিতা, এই দ্বিচারিতার মধ্যে মানুষকে বাঁচতে হবে যে আপনি অন্যায় করলে আপনাকে শাস্তি পেতে হবে, আর একজন দলের কর্মী এবং শাসক দলের নেতা হলে সে যাই অন্যায় করুক তার কোনো বিচার হবে না, তার বিচারকে মুছে ফেলা হবে, ঢেকে ফেলা হবে। শুধুমাত্র আপনার ভোটে জিতে, আপনার ভোটের ক্ষমতাকে কাজে লাগিয়ে তারা আপনাদের ওপরে এইভাবে নিয়ন্ত্রণ করবে। আজকে আমরা অ্যানালাইজ থেকে এই বিষয়টা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। দর্শক বন্ধু কি বলবেন? দর্শক বন্ধু যদি কিছু বলতে চান কমেন্ট করে আমাদের জানাবেন, আর দেখতে থাকবেন 24 আওয়ার্স টিভি। নমস্কার।